বছরের শেষ হতে আর মাস দুয়েক বাকি। দিনের বেলা করা রোদ আর গরমে মানুষ অতিষ্ঠ, আবার রাত নামলেই শীতে জবুথবু হয়ে থাকতে হয়। সময়টা তখন বিকেল 3টা। এই সময় থেকে রোদের তেজ কমতে শুরু করে, ধীরে ধীরে কমে আসে গরম। মেয়েকে গোসল করিয়ে ওয়াশরুম থেকে মাত্রই ঘরে ঢুকলো সিদ্রা। রুমে ঢুকে দেখতে পেল তার বাবা মা বেডে বসে আছেন। পেটে বাচ্চা আসার পর থেকে বাবা মায়ের সঙ্গে তার সম্পর্কটা আর আগের মতো মাধুর্য নেই। একই ছাদের নিচে থাকলেও প্রয়োজন ছাড়া তেমন কোনো কথা হয় না। তাই হঠাৎ বাবা মাকে নিজের ঘরে দেখে খানিকটা অবাক হলো সে। তোয়ালে দিয়ে মেয়ের মাথা মুছতে মুছতে বিছানার অন্য পাশে এসে দাঁড়ালো সিদ্রা। সিদ্রার বাবা নাজিমউদ্দিন রহমান মেয়ের সঙ্গে কথা বলার জন্য নিজেকে প্রস্তুত করলেন। দীর্ঘদিন খোলামেলা কোনো কথা না হয় তিনিও খানিকটা অস্বস্তি অনুভব করছিলেন। ধরা গলা পরিষ্কার করতে হালকা কাশলেন তিনি। তারপর ইতস্তত ভঙ্গিতে গম্ভীর কণ্ঠে মেয়েকে বললেন, 2 মিনিট বসো, কথা আছে তোমার সঙ্গে। পানি থেকে উঠিয়ে আনার জন্য মায়ের কাঁধে মাথা রেখে গুনগুন করে কাঁদছে মাহা। অদ্ভুতভাবে মেয়েটার পানির প্রতি ভীষণ টান। একবার পানিতে নামলে তাকে সামলানোই যেন দায় হয়ে যায়। কান্নারত মেয়েকে কোলে নিয়ে বিছানার এক পাশে শান্তভাবে বসলো সিদ্রা। মেয়ের শরীর থেকে তোয়ালেটা সরাতে সরাতে বাবার কথায় নীরবে মনোযোগ দিল। নাজিমউদ্দিন মেয়ের এত গম্ভীর হয়ে যাওয়া একদমই পছন্দ হলো না। যেদিন বাচ্চা দুটো পেটে এসেছে সেদিন থেকে তার আদরের মেয়ে সিদ্রা আর নেই। তখন থেকেই তার মধ্যে এক পরিপক্ক মায়ের রূপ দেখা যায়। তার মেয়ে থেকে হয়ে যায় বাচ্চার মা। কোমর নাড়িয়ে মেয়ের দিকে ফিরলেন। প্রথমে জিজ্ঞেস করলেন, মেহরাব কোথায়? কোথায় বেরোলো দেখলাম? জি, উনি ওনার কাজে বেরিয়েছেন, সন্ধ্যার দিকে ফিরবেন। শান্ত কণ্ঠে এবং শান্ত ভঙ্গিতে কথাটা বলল সিদ্রা। আয়েশা আপাতত চুপ থেকে বাবা মায়ের কথা শুনছেন। নাজিমউদ্দিন বুঝবার নেয় মাথা নাড়ায়। মেয়ের দিকে তাকালো, দেখলো নিজে এক বাচ্চা মেয়ে হয়ে অন্য এক বাচ্চাকে সামলানো। মেয়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করেই শুধালো, সে কিছু বলেছে? মেয়েকে কোলে করাতে করাতে বাবাকে এক পলক দেখলো। কোন ব্যাপারে জিজ্ঞেস করলো সেটা বুঝলো না। ভ্রুভাঁজ করে পাল্টা প্রশ্ন করলো, কোন ব্যাপারে? মেহরাব তোমাকে নিতে এসেছে, এই নিয়ে কিছু বলেছে? স্ত্রী আর সন্তানকে তো আর সে সারা জীবন অন্যের ঘাড়ে ফেলে রাখবে না, নিতে তো আসবেই। বলেছে আমাকে এখন থেকে তার কাছেই রাখবে। গুরুত্বপূর্ণ বিষয়কে এমন তুচ্ছভাবে বলতে দেখে বিরক্ত হলো সিদ্রার বাবা মা। মেয়ের অতিরিক্ত বুঝদারের মতো কথা তাদের ভালো লাগলো না। মা আয়েশা বিরক্ত হয়ে মেয়েকে বলল, এই ছেলে একটা গুন্ডা। তোমার থেকে এই ছেলে কত বড় সেই খেয়াল আছে তোমার? আর কিভাবে তোমাকে বিয়ে করেছে সেটাও নিশ্চয়ই ভুলে যাওনি। এমন একটা গুন্ডার সঙ্গে তুমি যাবে? সিদ্রা তখন মেয়েকে জামা কাপড় পরাচ্ছিল। মায়ের কথা শুনে থেমে এক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে রইল। পরক্ষণেই ঠোঁটে তাচ্ছিল্যের হাসি টেনে মেয়েকে জামা পরাতে পরাতে বলল, সেই গুন্ডাকে বিয়ে করব না বলে সেদিন রাতে আমি তোমাদের পায়ে পড়েছিলাম, মনে আছে? ব্যাপারটা তো এমন ছিল না যে আমি তাকে ভালোবেসে পাগলামি করে বিয়ে করেছি। বড় ভাই আর আপুকে বাঁচানোর জন্যই বিয়েটা করতে হয়েছিল আমাকে। তোমরা আমাকে জোর করেছিলে বিয়ে করতে, কিন্তু এখন সে আমার স্বামী, আমার 2 সন্তানের বাবা। মানুষটা যেমনই হোক, সে এখন আমার, আর আমার তো তার সঙ্গেই যেতে হবে। মীর কথায় অপরাধীর মতো মুখ বানালো বাবা মা। নাজিমউদ্দিন মেয়েকে বোঝানোর জন্য বলল, ওই মেহেরা ভালো মানুষ না সিদ্রা, সারাক্ষণ গুন্ডামি মারামারি এসব নিয়েই থাকে। তুমি ওর সঙ্গে থাকলে ওর শত্রুরা তোমার আর তোমার বাচ্চার ক্ষতি করতে পারে। তুমি ওর সঙ্গে যাবে না, ব্যাস। ওকে পরিষ্কার করে বলে দাও তুমি যেতে চাও না। তুমি রাজি না হলে সে তোমাকে জোর করে নিয়ে যেতে পারবে না। তুমি এখনো অনেক ছোট, এত বড় সংসার কিভাবে সামলাবে? এখনো সংসারের দায়িত্ব নেওয়ার মতো বয়স তোমার হয়নি। তাই ওকে বলে দাও তুমি যেতে চাও না। বাবার কথায় মেয়েকে কাপড় পরা থামালো চিত্রা। অভিমানী দৃষ্টিতে বাবা মায়ের দিকে তাকালো। হঠাৎই চোখের কোণ দিয়ে নীরবে জল গড়িয়ে পড়ল। মুখ অন্যদিকে ফেরালো যেন বাবা মা চোখের পানি দেখতে না পারে। তবে বাবা মায়ের চোখে ঠিকই পড়ল চিত্রার চোখের পানি। বাবা মা হয়েও এক গুন্ডা ছেলের জন্য মেয়েকে সুন্দর একটা জীবন দিতে পারেনি। সিদ্রা অন্যদিকে মুখ করেই কাপা কাপা কণ্ঠে বলল, এখানে থেকে আমি কি করব? বাবা মায়ের অবহেলা সহ্য করব? পাড়া প্রতিবেশী আর আত্মীয় স্বজনের অপমান শুনে যাব? আমার বাচ্চাদের নাজায়েজ বলার সুযোগ করে দেব? আমার সন্তানদের সুন্দর একটা জীবনের জন্য তাদের বাবাকে খুব প্রয়োজন। তাই প্লিজ আমাকে আটকানোর চেষ্টা করো না। সেদিন রাতে যেমন আমার কথা ভাবনি, আজও না ভাবলেও চলবে। সিদ্রার বাবা মা যখন বুঝলেন তাকে বোঝানোর চেষ্টা করেও কোনো লাভ হবে না, তখন আর জোর করলেন না। নাজিমউদ্দিন বিছানা থেকে উঠতে উঠতে মেয়েকে বললেন, ঠিক আছে যাও, তবে কখনো কোনো বিপদে পড়লে মনে রেখো তোমার বাবা সবসময় তোমার পাশে আছে।
আচ্ছা, সেটা বাদ দাও, কবে নিয়ে যাবে বলেছে? অরুণার কোনা দিয়ে চোখের পানি মুছে নিল সিদ্রা। কোলে থাকা মেয়েটা তখনও গুনগুন করে চলেছে। এই মেয়ের একবার গুনগুন শুরু হলে ক্লান্ত না হওয়া পর্যন্ত থামে না। বাবার দিকে একবার তাকিয়ে আবার দৃষ্টি নিচু করলো সে। যাওয়ার কথা মনে হতেই বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। যতই হোক, বাবা মা ভাই বোন আর নিজের বাড়ি ছেড়ে অন্য ঘরে যাওয়ার কষ্ট তো থেকেই যায়। তবুও বাস্তবতা মেনে নিজের মন খারাপটা বাইরে প্রকাশ করল না সে। বাবার প্রশ্নের উত্তরে মৃদুস্বরে বলল, আজই তারা চলে যাবে। তারা গেলে আমাকেও সঙ্গে নিয়ে যাবে। কখন যাবে সেটা উনি আমাকে বলেননি। আজই মেয়ে চলে যাবে শুনে বুকটা মোচড় দিয়ে উঠল তাদের। আয়েশা হঠাৎ বসা থেকে উঠে উত্তেজিত কণ্ঠে বললেন, আজই চলে যাবে মানে? এইভাবে হঠাৎ করে মেয়েকে বিদায় দেওয়া যায় নাকি? আজ কোথাও যাওয়া হবে না। মেহরাব আসলে বলে দিবে তুমি কিছুদিন পর যাবে। আমরা তোমার শাশুড়ির সঙ্গে কথা বলবো। নীরবে মাথা নাড়ল সিদ্রা। সত্যি বলতে তার নিজেরও আজ যেতে ইচ্ছে করছে না। কোনো পূর্ব বার্তা ছাড়াই তারা হঠাৎ চলে এসেছে। বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত নয় সে। এই তো দুপুর 12টার দিকে মেহরাব তার মা আর বোনকে নিয়ে তাদের বাড়িতে এসেছে। এখনও সেই আকস্মিক ঘটনার ধাক্কা সামলে উঠতে পারেনি সে। ছোট্ট মাথাটা যেন এত চাপ একসঙ্গে নিতে পারছে না। মেহরাব এলে কথা বলে 2-3 দিন পর যাওয়ার কথা বলবে বলে ঠিক করলো সিদ্রা। সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। ড্রয়িং রুমে নাতি নাতনিকে কোলে নিয়ে আদর করছে শাহিনুর। বাচ্চাদের মা রান্না করে চা বানাচ্ছে, তাকে সাহায্য করছে নিশাদ। রান্না বান্না সামলানো দুই বোন করে ফেলে। মাকে তেমন একটা রান্না করে আসতে হয় না। বাচ্চা পেটে আসার পর থেকে সিদ্রা রান্না করে কমই আসতো। নিশাদই সব সামলে নিত। এখন বাচ্চাগুলো বড় হয়, নিশাদের হাতে হাতে সব কাজ করে দেয় সে। শাশুড়ি আর ননদের জন্য সন্ধ্যার চা নাস্তা একটা ট্রেতে সাজিয়ে তাদের সামনে নিয়ে গেল সিদ্রা। মীরা তখন হাতে ফোন নিয়ে ভাইয়ের ছেলে মেয়ের নানা ভঙ্গিতে ছবি তুলছিল। সিদ্রার চোখে চোখ পড়তেই সে মিষ্টি করে হাসলো। তা দেখে সিদ্রাও হাসলো। বাচ্চা দুটো মাকে দেখি লাফাতে লাফাতে তার কোলে ওঠার চেষ্টা করতে লাগলো। শাহিনুর ছেলের বউয়ের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইলেন। ছেলের বউ হিসেবে সিদ্রাকে তার ভীষণ পছন্দ হয়েছে, শুধু বয়সটাই কম। তবে বয়স কম হলেও সিদ্রার ব্যবহার আর কথাবার্তায় সেটা বোঝার উপায় নেই। বেশ কিছুক্ষণ ধরেই তিনি মেয়েটাকে লক্ষ্য করছেন, আর এই অল্প সময় তার ব্যবহার দেখে বেশ সন্তুষ্ট হয়েছেন। সিদ্রা ট্রে রেখে শাশুড়ির দিকে তাকে নমনীয় কণ্ঠে বলল, চা ঠান্ডা হয়ে যাবে, ছেলে মেয়েকে আমার করে দিন। আপনারা খান, ওদের নিয়ে খেতে পারবেন না, অনেক জ্বালায় দুজন। শাহিনুর নিজের কোল থেকে মাহাকে সিদ্রার কোলে দিল। সিজান তাদের পাশে সোফায় বসে বসে খেলনা দিয়ে খেলছে। মীরা ফোন রেখে ট্রে থেকে 1 কাপ চা দিয়ে সোফায় গিয়ে বসল। শাহিনুর মাহাকে দিয়ে পুত্রবধূকে বললেন, এখানে বসো, তোমার সঙ্গে দুটো কথা বলি। সিদ্রা মাহাকে কোলে দিয়ে রান্নাঘরের দিকে যেতে যেতে বলল, জি একটু আসছি আমি। রান্নাঘরে নিশাদ রাতের নাস্তা তৈরি করছে। শাহিনুরের সঙ্গে কথা বলে 2 দিন সময় চেয়েছেন আয়েশা। শাহিনুর এক কথায় মেনে নেয় কথা। তারা 2 দিন পর এসে সিদ্রাকে নিয়ে যাবে বললেন, কিন্তু আয়েশা তাদের যেতে দিতে নারাজ। 2 দিন তাদের বাড়িতে থেকে ঘুরে ফিরে একটু ব্যারাক পরে না হয় তারা তাদের ছেলে বউ ও নাতি নাতনি নিয়ে ঢাকায় তাদের নিজেদের বাড়িতে যাবে। শাহিনুর প্রথমে না মানলেও আয়েশা ও নিশাদের কাছে হার মেনে রাজি হলো। সেই জন্য নিশাদ বোনের শ্বশুর বাড়ি মানুষদের ভালো মন্দ খাওয়াতে রান্না করছেন। সিদ্রা শাশুড়ি আর ননদের জন্য পাকোড়া বানিয়ে রেখেছিল। সেই বাটি হাতে নিতেই মাহা হুট করে তার উপর ঝাঁপিয়ে পড়ল। সিদ্রা তাল সামলাতে না পেরে হাত ছেড়ে দিতে যাচ্ছিল। ঠিক তখনই নিশাদ দ্রুত বাটিটি ধরে ফেলল। নিজেকে সামলে সিদ্রা মেয়ের দিকে রাগে দৃষ্টিতে তাকে অত্যন্ত নিচু স্বরে থমকে উঠল। কি সমস্যা মাহা, এখনই বাটিটা ফেলে দিচ্ছিলে? মায়ের কথায় মাহা কি বুঝলো কে জানে। মাকে রাগিয়ে দিতে পেরে খিলখিল করে হেসে উঠল সে। একটুও ভয় পেল না। মাহার সেই হাসি দেখে নিষাদও হেসে সিদ্রাকে ইশারা করলো না বকতে। সিদ্রা মেয়ের মিষ্টি হাসি দেখে রাগ ভুলে গেল। মেয়েকে সামলে পাকোড়ার বাটিটি একটু দূরে সরিয়ে নিয়ে আবার ড্রয়িং রুমে ফিরে এলো। ট্রেতে রেখে শাশুড়ির পাশে কিছুটা দূরত্ব বজায় রেখে বসলো। মীরা সিদ্রাকে দেখে প্রশংসা করলো, চাটা অনেক ভালো হয়েছে ভাবি, তুমি বানিয়েছ? সিদ্রা মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। মীরা চায়ের প্রশংসা করলো। সিজান খেলনা ফেলে মায়ের কাছে আসে। ছোট ছোট হাতে মায়ের শরীরে ওড়না খাবলে ধরে, ফলে সিদ্রার মাথা থেকে ওড়না পড়ে যায়। সিজানের চেষ্টা মায়ের মুখ স্পর্শ করার। মাকে ধরে অনেক সময় নিয়ে ওঠে, দাঁড়ায়, মুখে একই বলে আওড়াতে লাগলো। শাহিনুর চা খেতে খেতে সিজানের কর্মকাণ্ড দেখতে লাগলেন। মায়ের কোলে ওঠার কত চেষ্টা ছেলেটার,
সিজনকে দেখেই বুঝলেন ছেলেটা অত্যন্ত মা পাগল ছেলে হবে। সিজনের মধ্যে একদম যেন মেহরাবের ছোটবেলার প্রতিছবি দেখতে পাচ্ছেন। তার মেহরাবটাও ভীষণ মা পাগল ছিল, সারাক্ষণ মামা করত। মা ছাড়া বেশিক্ষণ থাকতেই পারতো না। স্বামীর সঙ্গে বিজনেস সামলাতে গিয়ে আর মেহরাবকে সময় দিতে পারেননি তিনি। তার অবহেলা পেয়ে ছেলেটা একসময় অনেকটা দূরে চলে যায়। সেই থেকে আর ছেলেকে তিনি কাছেই পান না। কাজ শেষ করে মাত্রই শ্বশুর বাড়িতে পা রাখলো মেহরাব। বাড়ির সামনে কতগুলো বডিগার্ড সতর্ক হয়ে দাঁড়িয়ে আছে। সে সোজা বাড়ির ভেতর প্রবেশ করতেই বাচ্চার কান্নার আওয়াজ তার কানে আসলো। তার মেয়ে কাঁদছে। কান্নার আওয়াজ অনুসরণ করে ড্রয়িং রুমে ঢুকলো। ড্রয়িং রুমের মেঝেতে হাত পা ছড়িয়ে ছিটিয়ে কাঁদছে মাহা। সোফায় বসে বসে দাদি নানি ফুপু ও মামা তার মেয়ের কান্না দেখছে। তার মেয়ে কাঁদছে, অথচ বাকিরা সোফায় বসে তার মেয়ের কান্না দেখে হাসছে। অবাক না হয়ে পারল না মেহরাব। অবাক হয়ে মেয়ের সামনে বসলো। মেহরাবকে দেখিয়ে উপস্থিত সবার মুখের হাসি গায়েব হয়ে যায়। চুপ থেকে মেহরাবের পরবর্তী প্রতিক্রিয়ার অপেক্ষা করল। নিজের পাশে কারো উপস্থিতি বুঝতে পেরে কান্না থামায় মাহা। ফোলা ফোলা চলে টুইটুম্বুর চোখে তাকায় বাবার দিকে। মেয়ের চোখের অবস্থা দেখে অবাকের রেশ বাড়ে মেহরাবের। মেয়ের অবস্থা দেখে রাগ হলো মেহরাবের। কোলে নেওয়ার জন্য হাত বাড়াতেই চিৎকার দিয়ে হাত পা নাড়িয়ে নিচের জেদ রাগ প্রকাশ করে মাহা। আকস্মিকভাবে মেয়ের এমন আচরণে খানিকটা বাকরুদ্ধ হয়ে গেল মেহরাব। চিৎকার এতটাই তীব্র ছিল যে কাঁদতে কাঁদতে মাহা কাঁদতে শুরু করলো। মেহরাব আবারও হাত বাড়াতেই মেয়েটা আরও রাগ আর জেদ দেখাতে লাগলো। সকালে তো সে মেয়েকে একদম ফুলের মতো নরম আদরে দেখেছিল। হঠাৎ তার সেই আদরে মেয়েটা এমন রণচণ্ডী রূপ নিল কেন, কিছুই বুঝতে পারল না সে। শেষে কিছু না বুঝে মায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করল, মা মেয়েটা এমন করছে কেন, কি হয়েছে ওর? শাহিনুর কিছু বলার আগেই মীরা চঞ্চল কণ্ঠে বলে ফেলল, তোমার মেয়ে রেগে আছে ভাই। ভাবি একটু বকেছে ওকে। তারপর থেকে না কারো কোলে যাচ্ছে, না কাউকে নিজের কাছে ঘেঁষতে দিচ্ছে। মেয়েরা বাবাক হয়ে মেয়ের দিকে তাকায়। লাল ও সাদা রঙের ফ্রক পরে রণচণ্ডী রূপে এক ছোট্ট পরী বসে আছে। মাথার চুলগুলো সামান্য বড় হওয়ায় সেগুলো এখন এলোমেলো হয়ে আছে। মেয়েরাব মেয়ের মাথা থেকে পা পর্যন্ত নজর বোলালো। এইটুকু মেয়ের এইটুকু শরীরে এত রাগ যে ভ্রুকুচকে ভাবলো যে এইটুকু শরীরে এত রাগ জেদ আসছে কোথা থেকে। রান্নাঘর থেকে মেয়ের চিৎকার শুনে ড্রয়িং রুমে এসে দাঁড়ায় সিদ্রা। ড্রয়িং রুমে মেহরাবকে দেখে তার পা থেমে যায়। লোকটার 2 সন্তানের মা হওয়ার পরেও লোকটাকে দেখলে তার বুক ধুকপুক করে। নিজেকে কোনো রকম সামলে কোমর থেকে ওড়না খুলে মাথায় দিয়ে মেহরাবের পিছনে আসে। মেহরাব ততক্ষণে মাহাকে জোর করে কোলে তুলে নেয়। শুরু হলো ছোট ছোট হাতের একের পর এক কিল খুশি। মেহরাব মেয়েকে নিয়ে উঠে দাঁড়ালো। যেদি মেয়েটাকে শান্ত করার চেষ্টা করছে, অথচ সে কিছুতেই থামছে না। কিল খুশি ছেড়ে এবার সে হামলে পড়লো বাবার চুলে। 2 হাতে ইচ্ছে মতো চুল টানতে লাগলো। মেয়ের কিল খুশিতে তেমন ব্যথা না পেলেও চুল টানায় সামান্য কুকড়ে উঠল মেহরাব। এরপর 2 হাতে বাবার চুল চেপে ধরে তার মুখের ওপরে ঝুঁকে পড়লো মাহা। দাঁত না থাকলেও পুরো মুখ জুড়ে কামড় দেওয়ার ব্যর্থ চেষ্টা চালাতে লাগলো সে। বাবা মেয়ের এই মিষ্টি মুহূর্ত দেখে প্রথমে সবাই অবাক হলেও পরে হাসতে হাসতে তা উপভোগ করতে লাগলো। মেহরাব কোনো রকমে মেয়ের 2 হাত ধরে তাকে থামানোর চেষ্টা করলো। পেছনে চোখে কোনোভাবে মেয়ের কামড় থেকে নিজেকে বাঁচালো সে। তারপর গিয়ে সোফায় বসলো। কিন্তু মাহা তখনও হাত পা ছুঁড়ে নিজের রাগ প্রকাশ করেই চলেছে। সিদ্রা এগিয়ে আসলো স্বামী সন্তানের কাছে। হাত বাড়ালো মাহাকে কোলে নেওয়ার জন্য। মুখে স্বামীকে বলল, আমার কাছে দিন, আমি শান্ত করছি। স্ত্রীর কথায় তার দিকে তাকিয়ে মেহরাব মেয়েকে নিয়ে উঠে দাঁড়িয়ে সিদ্রাকে উদ্দেশ্য করে বলল, রুমে আসো। বলেই কট করে মেয়েকে নিয়ে রুমে চলে গেল মেহরাব। সিদ্রা খানিকটা দোনামোনা করে স্বামীর পিছু পিছু রুমে ঢুকল। মেহরাব মাহাকে বিছানায় শুইয়ে দিল। এতে যেন মেয়েটার জেদ আরও বেড়ে গেল। তবে অনেকক্ষণ ধরে কাঁদতে কাঁদতে এবার ক্লান্ত হয়ে ধীরে ধীরে শান্ত হয়ে আসতে লাগলো সে। হাফ ছেড়ে বাঁচল মেহরাব। শত্রুর আক্রমণেও সে এতটা হাঁপায় না যতটা মেয়ের 5 মিনিটের আক্রমণে হাঁপিয়েছে। মেয়েকে বিছানায় ফেলে বউয়ের কাছে এসে তাকে জড়িয়ে ধরে, কপালে চুমু খেয়ে জিজ্ঞেস করে, মেয়েকে বকেছিলে কেন? স্বামীর স্পর্শে কেঁপে ওঠে সিদ্রা। তবুও কাপা কণ্ঠে বলল, সিজনের সাথে মারামারি করেছে, টিভির রিমোট দিয়ে ছেলেটার মাথায় বাড়ি মেরেছে, সেই জন্য বকেছিলাম। মেয়েরা অবাক হলো প্রচুর। ছোট ছোট চোখ করে মেয়ের দিকে তাকায়। এই ছোট ছোট ছেলে মেয়ে আবার মারামারিও করে? মেয়েটা তো তার ভীষণ সাংঘাতিক। এই বয়সেই যদি মেয়ে এতটা সাংঘাতিক হয়, বড় হলে কি হবে? বুকে ছেড়ে মেয়ের পাশে বসে মেয়ে ততক্ষণে উঠে বসেছে। চোখে পানি টলমল করছে। চোখের পানি, নাকের পানি, মুখের লালা ফেলে জামার বুকের অংশটা একদম ভিজিয়ে ফেলেছে।
সে বসে বসে মায়ের দিকে তাকিয়ে গুনগুন করে কাঁদছে। কন্যার দিকে তাকিয়ে স্ত্রীকে প্রশ্ন করলো, ছেলে কোথায়? কাঁদছিল অনেক, সেই জন্য বাবা বাইরে নিয়ে গিয়েছে। মেহরাব মাহাকে কোলে নেয়। এবার আর মাহা কোনো আক্রমণ করেনি, বাবার বুকে মাথা ফেলে গুনগুন করতে থাকে। অবশেষে মেয়ে শান্ত হয়েছে দেখে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল সে। মেয়ের চোখের পানি মুছে দিতে লাগলো। সিদ্রা এগিয়ে এসে মেহরাবের কোলে থাকা অবস্থাতেই মাহার জামা খুলে দিল। টিস্যু এনে মাহার গলা ঘাড় মুছে দিল। বাবা মেয়ে একা রেখে রান্না চলে যায় বাবা মেয়েকে একা রেখে চলে যায় রান্নাঘরে।